বলে এসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি মুচকি হেসে বলল, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দেই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথে পালিয়েছে। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়ে করেনি তাহলে একটু আগে এমন বলল কেন? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বলো, রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিচ্ছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক তুমি কি চাও আমরা এক হই? অর্পা তুমি এখনো এই কথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো আমি তাই করব, তবুও আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে এসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলে সেটার কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি থেকে এবার সত্যি আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছো আমাকে, তাই এর শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগেই দিতে হতো। আর একটু সারপ্রাইজ দেওয়ারও বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়ে প্ল্যানটা করি। এরকম প্ল্যান কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যর প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। আচ্ছা অনন্যা থাক তুই, আমি আর রনক বাহিরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরো বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরু দান করতে হবে না। অর্পা আপু হাসি দিয়ে রনক ভাইয়াকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যর চোখ যেন আমার থেকে সরছেই না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতেই পারছি না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো, তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টার পরেও কেন জানি অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুফাতে ফুফাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে, আমি তো আমার অনন্যাকে চিনি। সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দিবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এই কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছি এই জন্যই যে আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। হা হা, এত বড় ছলনা। জান, আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বলল, আই লাভ ইউ পেতনি। এবার যেন আর তার প্রতি আমার সকল অভিমান আমার মনের ধুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি ফিস করে বললাম, আই লাভ ইউ টু। ভূত মশাই, আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যে কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারছিলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরলো আর বলল, আমার সাথে একটু চলো। কোথায়? আগে চলো তারপর বলি। এত নাছরবন্দা মেয়ে রে বাবা, এত বকবক করতে পারে? হয়েছে, আর বকবক করতে হবে না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে, চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমার বুঝতে বাকি রইল না, উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন, আর অরণ্য ভাইয়া আপনি অনন্যাকে রিং পরিয়ে দেন, আর অনন্যা তোর হাতে নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছরবন্দা আর বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বদল হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? না কিচ্ছু না, একটু ওইদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার মা বাবা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এইসব ঝামেলা আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতেই পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম, কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বলল, এবার কেকটা কাটো, আর আপনি শব্দের ইতিটা টানো। আপনি শব্দের ইতি টানবো মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেক
কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে। কেক কাটার সাথে সাথে চারদিকে বাজি ফুটতে লাগলো, কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভেতরটা এমন লাগছে যেন ঝড় হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যি বুঝতে পারিনি আমার ভূতমশা আমায় এত ভালোবাসে। কেক কাটলাম, ভূতমশা আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে গেলাম। অরণ্য আমার পিছন পিছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো? অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বল। আমি লজ্জা মাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পা আপুকেই প্রথম দেখায় ভালো লেগেছিল, হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখে ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসায় পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনার বিয়েটা যেন কিভাবে হয়েছিল? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিন।